পেজিং। সো ট্রাই নট টু ডু দ্যাট। আগে আগে সাবমিট করে ফেলবেন, লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করবেন। হোপফুলি স্ক্রিনটা শেয়ার হচ্ছে। সো জি স্যার, শেয়ার হচ্ছে স্যার। আমাদের এই এই চ্যাপ্টার থেকে একটা কম্পোনেন্ট একটু এক্সপ্লেন করা বাকি ছিল, সেটা হচ্ছে মাল্টি লেভেল স্কিম। আমরা 2B1Q স্কিম দেখেছি লাস্ট ক্লাসে, লাস্ট কম্পোনেন্ট এটাই দেখেছিলাম, 2B1Q স্কিম। এটার আগে এক্সপ্লেন করতে চাই আরেকটা ডিফারেন্ট পয়েন্ট। সেটার আগে বলে দিই, দেখেন এই 29 আর 30 এই দুটো স্লাইড লাগবে না এই চ্যাপ্টার থেকে। 29 অ্যান্ড 30, ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার ইগনোর করতে, এই দুটো স্লাইড ইগনোর করতে পারে, আমাদের সিলেবাসে যে প্রয়োজন নাই। এই ইস্যুটা, এই কম্পোনেন্টটা ডিসকাস করা হয়নি, মাল্টি লেভেল, ঠিক আছে। এটাও আলটিমেটলি স্কিম ফর ডিজিটাল লাইন কোডিং, অর্থাৎ বিট স্ট্রিম থেকে সিগনালে কনভার্ট করতে চাই এর জন্য অ্যাভেলেবল একটা স্কিম। তো নামটা হচ্ছে স্কিমের মাল্টি লেভেল, মাল্টি লেভেল সরি ফর দ্যাট। তো মাল্টি লেভেল স্কিমের ক্ষেত্রে জেনারেল নেমিং, নামগুলো জেনারেলি হবে হবে এই ফরম্যাটে MBNL, যেমন অ্যাসাইনমেন্টে যেটা দেওয়া আছে এবং আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছি স্কিমটা ছিল 2B1। নামগুলো সবসময় এই ফরম্যাট হবে MBNL। ফার্স্ট একটা নাম্বার থাকবে, দেন বি থাকবে, দেন আরেকটা নাম্বার থাকবে, দেন এল সম্পর্কে একটা ইনফরমেশন থাকবে। তো MBNL স্কিম এরকম একটা স্কিমের এক্সাম্পল যদি হয় 2B1Q, তাহলে সেই ক্ষেত্রে এম এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত, আর এল এর ভ্যালু কত। এগেইন আমরা দেখতে চাচ্ছি মাল্টি লেভেল স্কিম জেনারেল নামগুলো হবে এই ফর্মে, যে কোনো মাল্টি লেভেল স্কিমের নামটা থাকবে MBNL এই ফর্মেটে। একটা এক্সাম্পল হচ্ছে এটা, যেটা আপনাদেরকে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে 2B1Q। তো এই স্কিমটাকে 2B1Q কে আমি যদি MBNL এর সাথে কম্পেয়ার করি, তাহলে এম এর ভ্যালু কত আসবে, কত পাবো আমি এম এর ভ্যালু? 2 এম এর ভ্যালু 2, এন এর ভ্যালু 1, আর এল এর ভ্যালু আসবে হচ্ছে কিউ। ফার্স্ট অফ অল দেখেন এম, এখানে এম রিপ্রেজেন্ট করা হচ্ছে ডেটা এলিমেন্ট, আমরা কত বিটের গ্রুপকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। দেন এম রিপ্রেজেন্ট সিগন্যাল এলিমেন্ট, অর্থাৎ কয়টা পালস আমরা ইউজ করব। আর ফাইনালি এল রিপ্রেজেন্ট করতে হচ্ছে লেভেল, আমার ডিজিটাল সিগন্যালে কয়টা লেভেল থাকবে বলতে। তাহলে টু বি ওয়ান কিউ স্কিমে আমি কয় বিটের গ্রুপকে রিপ্রেজেন্ট করতেছি? 2 বিটের গ্রুপ। প্রত্যেকে পেজে এই যে 2 থেকে এই সেকেন্ড পজিশনে সবসময় বি থাকবে, কারণ আমরা বাইনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করি। এই সেকেন্ড পজিশনে যে বি, এটা বোঝাচ্ছে কি ধরনের ডেটাকে আমরা রিপ্রেজেন্টেশন করতে যাচ্ছি। তো অলওয়েজ বাইনারি ডেটাকে রিপ্রেজেন্ট করব, তো সেকেন্ড পজিশন অলওয়েজ বি থাকবে। থার্ড পজিশনে বলতেছি যে কয়টা পালস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। তো ইন দিস এক্সাম্পল একটা পালস। আর ফাইনালি কিউ দিয়ে বুঝাচ্ছে আমি কয়টা লেভেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। ওকে, তো যখন এল এর প্লেসে থাকবে কিউ, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে ওরা লেভেল 4টা বুঝে। ওকে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা এক্সাম্পল দেখি, যেমন 8B6, এই এক্সাম্পল, এটা যদি একটা মাল্টি লেভেল স্কিম হয়, তাহলে এটার জন্য এম এর ভ্যালু কত? 8, এন এর ভ্যালু হচ্ছে 6, আর ফাইনালি এল এর ভ্যালু হচ্ছে টি অথবা 3। তো সবার ফার্স্টে খেয়াল করেন লেভেলের বিষয়টা। লেভেলের জায়গাতে কিন্তু একটা লেটার আছে টি, আর প্রিভিয়াস এক্সাম্পলে লেভেলের জায়গাতে একটা লেটার ছিল কিউ। তাহলে এখান থেকে আমি সংখ্যাটা বুঝবো কিভাবে, কত লেভেল বুঝবো?
তো সিনারিও আসতে পারে 3 রকম, নামের সিনারিও আসতে পারে 3 রকম। এই 3টা সিনারিও হচ্ছে এরকম থাকে। হয় নামটা এরকম থাকবে MBNE, অথবা MBNT, অথবা MBNP। ঠিক আছে, এই 3 রকমের নাম আছে। তো প্রথমটাতে এল এর জায়গাতে কি আছে? এখানে ফার্স্ট এক্সাম্পলে এল এর প্লেসে কোন লেটারটা দেখতে পাচ্ছেন? স্যার 8। এল এর জায়গাতে লেটার কি দেখতে পাচ্ছেন? টি স্যার। ফার্স্ট এক্সাম্পলটা দেখেন, প্রথমটা। স্যার বি। বি। লেভেলের জায়গাতে যদি বি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে ওরা 2 লেভেল বুঝাচ্ছে। বি দিয়ে বাইনারি, তো লেভেল লাস্টে যে লেটারটা এল, এল এর পজিশনে যদি থাকে ক্যাপিটাল বি তাহলে আপনাকে বুঝতে হবে ওরা বুঝাচ্ছে লেভেল 2টা। সেকেন্ড এক্সাম্পলটাতে এল এর জায়গাতে কি আছে? টি আছে। যদি টি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ওরা 3টা লেভেল বুঝাচ্ছে। টার্নারি, টি হচ্ছে টার্নারি সংক্ষিপ্ত রূপ। তো সেক্ষেত্রে বুঝবেন যে আমি যে কনভার্সন করব আমার সিগন্যাল লেভেল থাকবে, সিগন্যালে ভোল্টেজ লেভেল থাকবে 3টা। আর ফাইনালি যদি এল এর পজিশনে লেটার থাকে কিউ, তাহলে আমরা বুঝবো যে আমরা ভোল্টেজ ইউজ করছি 4। কিউ দিয়ে বুঝে কোয়ার্টারনারি, তো সেই ক্ষেত্রে লেভেল 4। আচ্ছা, কেন লেভেল এল এর জায়গাতে নাম্বার না বসায় এরকম লেটার বসানো হচ্ছে বলতে পারবেন? আমি তো এল এর জায়গাতে ডিরেক্টলি 2, 3, 4 কেন ইউজ করলাম? কেন লেটার বি অথবা টি অথবা কিউ ইউজ করলাম? স্যার আগে একটা নাম্বার আছে তাই। কারণ আগে একটা নাম্বার আছে। এখানে যেহেতু একটা নাম্বার আছে এই প্লেসে, তো এই ফোর্থ পজিশনটা তো যদি আমি একটা নাম্বার বসাই তখন এটা সেপারেট করা ডিফিকাল্ট হয়ে যাবে যে কোনটা এন এর জন্য আসছে আর কোনটা এল এর জন্য আসছে। যেমন এরকম যদি হয় সিনারি, ধরেন আমাদের এমবিএনএল স্কিমের নাম দিলাম আমরা ঠিক আছে, তাহলে আমি কি এখানে এন এর ভ্যালু 4 বুঝাচ্ছি আর এল এর ভ্যালু 24 বুঝাচ্ছি, নাকি এন এর ভ্যালু 42 বুঝাচ্ছি আর এল এর ভ্যালু 4 বুঝাচ্ছি? সেটা ক্লিয়ার নেই। তো এই কনফিউশন যেন না ক্রিয়েট হয় এই জন্য ওরা লেভেলের জায়গাতে নাম্বার ইউজ না করে লেটার ইউজ করে। ঠিক আছে, লেটার অনেক রকমের হতে পারে, আমাদের 3টা জানা থাকলে চলবে। এর জায়গাতে বাইনারির বি অথবা টার্নারির টি অথবা কোয়াটার্নারির টি হতে পারে। বাইনারির ক্ষেত্রে লেভেল 2, টার্নারির ক্ষেত্রে লেভেল 3, কোয়াটার্নারির ক্ষেত্রে লেভেলটা 4। So let's go back to the scheme again. স্কিমটার নাম হচ্ছে মাল্টি লেভেল, জেনারেল নেমিং এর ওয়ে হচ্ছে MBNA। তো ওয়ান মোর টাইম, এম দিয়ে রিপ্রেজেন্ট করতে কয়টা বিটের গ্রুপ কনসিডার করা হচ্ছে, আর এন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে কয়টা পালস দিয়ে আমি সেটাকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, ধরেন একটা স্কিম আছে, স্কিমটার নাম দিলাম আমি 3B2T। তাহলে আমি কয় বিটের গ্রুপ চিন্তা করতেছি? 3 বিটের গ্রুপ চিন্তা করতেছি, 2টা পালস দিয়ে রিপ্রেজেন্ট করবো সেটা চিন্তা করতেছি, আর জানা আছে যে এখানে 3টা ভোল্টেজ লেভেল আছে, রাইট? এই পর্যন্ত হোপফুলি সমস্যা নেই, বুঝে যাচ্ছে 3B2। এই স্কিমে আমার কয়টা ডেটা প্যাটার্ন পাওয়া পসিবল? কত রকমের ডেটা জেনারেট হতে পারে এই স্কিমে? ধরেন মনে করেন এই 3B2T স্কিম,
এই স্কিমটা দিয়ে আমি যেই বিট স্ট্রিমকে আলটিমেটলি সিগন্যালে কনভার্ট করব সেই বিট স্ট্রিমটা হচ্ছে এটা। এইটা চলতেছে, বিট স্ট্রিমটা চলতেছে। সো এই বিট স্ট্রিমটাকে 3B2T স্কিম, এগেইন এই স্কিম দিয়ে যদি আমি সিগন্যালে কনভার্ট করতে চাই, কনভার্সনের সময় আমি কি এইখানে বিট 1 নিয়ে কনসিডার করবো আগে? সবার প্রথমে কাকে কনভার্সন করবো সিগন্যাল? বিট 1 কে? সবার শুরুতে কাকে কনভার্সনে যাব? বিট 1 কে কনভার্ট করবো একদম লেফট সাইড থেকে? ইয়েস অর নো? স্যার মেবি। মেবি কি বলেন? আমি যখন সিগন্যাল বানানো শুরু করব, সবার ফার্স্টে কাকে কি নিয়ে চিন্তা করব? কাকে সিগন্যাল আমি বানানোর চেষ্টা করবো? যে বিট 1 যেটা আছে লেফট সাইড, এটাকে? জি স্যার, এটাই তো। আচ্ছা, স্কিমের নামটা দেখেন, স্কিমের নামের শুরুতে কি আছে? 3BT 3 আছে। বিট। এই 3 আমি কি বুঝাইছি? যে এম এর ভ্যালু 3 বলতে বোঝাচ্ছে বিটের গ্রুপ। আপনি কয় বিটকে গ্রুপ হিসেবে কনসিডার করে সিগন্যাল কনভার্ট করবেন। তাহলে আমি কত বিটের গ্রুপ কনসিডার করে সিগন্যালে কনভার্ট করতে চাচ্ছি? বলেন, এই এক্সাম্পলে কত বিটের গ্রুপ করে আমি সিগন্যালে কনভার্সনে ট্রাই করব? স্যার 3। তাহলে আমার কনসিডার করা উচিত কি? এইটা কনসিডার করা উচিত আমার, যে আমি 101 কে কিভাবে সিগন্যালে কনভার্ট করব। তাহলে নেক্সট এরপরে কি নিয়ে করবো? 001। 1। 201 কে কিভাবে সিগন্যালে কনভার্ট করবো। তাহলে এই যে আমি 3 বিট নিয়ে চিন্তা করছি, তো এরকম আমি কয় ধরনের ভ্যালু পেতে পারি? কত রকমের ভ্যালু আসতে পারে আমার 3 বিট নিয়ে যদি আমি কনসিডার করি? স্যার বলেন। 7, এখানে তো 7 8 রকমের হতে পারবে না? 0 to 7, 8 রকমের। জি স্যার। দেখেন তো এই যে ফর্মুলা থেকে, ঠিক আছে এটা? সো এমবিএনএল স্কিমে ডেটা প্যাটার্ন হতে পারে 2m সংখ্যক। দেখেন, 2m সংখ্যক, বা আমার এই পার্টিকুলার এক্সাম্পলে 8 রকমের ভেরিয়েশন আসতে পারে ডেটা। তো ডেটা ভেরিয়েশন যদি 8 রকম আসা পসিবল হয় আমার বিট স্ট্রিমে, তো এটাকে যখন আমি সিগন্যালে কনভার্ট করব, 8 রকমের ডেটা ভেরিয়েশনকে এক্সপ্রেস করার জন্য কি আমার হাতে অবশ্যই অ্যাটলিস্ট 8 রকমের সিগন্যাল প্যাটার্ন থাকতে হবে না? আমার কথাটা কি বোঝা যায়? Yes, sir. মনে করেন 000 কে ঠিক যেই সিগন্যাল দিয়ে আপনি কনভার্ট করতে রিপ্রেজেন্ট করতে, মনে করেন যে আমি 000 কে এরকম কিছু একটা দিয়ে রিপ্রেজেন্ট করছি সিগন্যাল, তাহলে আমি কি 100 এই জিনিসটাকেও কি একই জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো? বুঝা যায় আমার কথাটা? এই দুটো তো সেম হতে পারবে না, তাই না? যেহেতু ডেটা ডিফারেন্ট, তাহলে তাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি যে সিগন্যাল প্যাটার্নটা ইউজ করবো সেটাও ডিফারেন্টই হতে হবে, Yes, sir. তাই না? তো ওয়ান মোর টাইম, আমার এখানে আমার এই পার্টিকুলার এক্সাম্পলে 3B2T এই স্কিমে কত রকমের ডেটা প্যাটার্ন পাওয়া পসিবল? Sir, 8 রকম। 8 রকম। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কত রকমের সিগন্যাল প্যাটার্ন লাগবে? অ্যাটলিস্ট at least 8, sir. 8 রকম লাগবে। তো আমি দেখতে চাই আমার এই স্কিমে কত রকমের সিগন্যাল প্যাটার্ন আছে। আচ্ছা, এন দিয়ে কি বুঝে যেন? স্মল এন দিয়ে যে আপনি কয়টা পালস দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এই জায়গা থেকে এগেইন আমার এই স্কিমে বিট গুলাকে সিগন্যাল হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা পালসের গ্রুপ করবো আমি চিন্তা করতেছি, আর আমার হাতে কয়টা ভোল্টেজ লেভেল অ্যাভেলেবল আছে? স্যার 2টা পালস। আর 3টা ভোল্টেজ লেভেল আছে, রাইট? সো Yes. আমি ধরলাম, আমি চিন্তা করলাম
আমি যখন এটাকে সিগন্যালে কনভার্ট করব, আমার ভোল্টেজ লেভেল তিনটা এই জায়গাতে থাকবে। আমার তিনটা ভোল্টেজ লেভেল এখানে থাকবে। একটা ভোল্টেজ লেভেল থাকতে পারবে 5 ভোল্টে, একটা 0 ভোল্টে, আর একটা -5 ভোল্টে। আর আমার হাতে পালস অ্যাভেলেবল আছে দুইটা পালস দিয়ে আমি তিনটা বিটকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি আমার এখানে। তাহলে খেয়াল করে দেখেন, একটা পালস এরকম হতে পারে না? দেখেন, একটা পালস এটা হওয়া পসিবল যে, সরি, একটা সিগন্যাল প্যাটার্ন এটা হওয়া পসিবল, দুইটা পালসই 0 ভোল্টে থাকবে। দুই পালস দিয়ে যে আমি 3 বিটকে রিপ্রেজেন্ট করব, দুইটা পালস দিয়ে যে আমি তিনটা বিটকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তার দুইটা পালসে আমি 0 ভোল্টে রাখবো। এটা তো হতে পারে একটা সিগন্যাল প্যাটার্ন, রাইট? স্যার বুঝিনি হতে পারে। স্যার বুঝিনি সেই জিনিসটা। হ্যাঁ, দেখেন আমি কি বলতেছি, এগেইন এন এর ভ্যালু 2 না? স্যার তার মানে আমি এই যে 3 বিট, এম এর ভ্যালু যে 3, এই 3 বিটকে রিপ্রেজেন্ট, প্রতি 3 বিটকে রিপ্রেজেন্ট করার জন্য আমি দুইটা পালস ইউজ করতে পারি। ঠিক আছে, 000 এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি দুইটা পালস ইউজ করতে পারি। আবার ধরেন 001 এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি দুইটা পালস একসাথে ইউজ করতে পারি। ঠিক আছে, স্যার তো জি স্যার। আমার হাতে যদি দুইটা পালস ইউজ করার অপশন থাকে, আর ভোল্টেজ লেভেলের অপশন যদি থাকে তিনটা, তাহলে একটা ক্ষেত্রে সিগন্যাল প্যাটার্ন তো এরকম হতে পারে যে দুইটা পালসের দুইটাই আমি 0 ভোল্টে রাখছি। এটাই যে এখানে এই ছবিতে দেখা স্যার করা যাবে, জি স্যার। এটা তো একটা হতে পারে, তাই না? জি স্যার। তাহলে আমি সিগন্যাল প্যাটার্ন পাইলাম কয়টা এখন? একটা সিগন্যাল প্যাটার্ন দেখলাম, তাই না? দেখেন, আরেকটা সিগন্যাল প্যাটার্ন এরকম হতে পারে না যে আমি দুইটা পালসের একটা পালস 0 ভোল্টে রাখবো, বাট আরেকটা পালস 5 ভোল্টে রাখবো। দেখেন, এটা একটা ডিফারেন্ট সিগন্যাল প্যাটার্ন হলো তো, রাইট? ইয়েস এটা স্যার। দিয়ে হয়তো আমি 001 কে রিপ্রেজেন্ট করবো, আগেরটা দিয়ে হয়তো 000 কে রিপ্রেজেন্ট করতেছিলাম, এটা দিয়ে হয়তো 001 কে রিপ্রেজেন্ট করবো। পসিবল তো, রাইট? ডিফারেন্ট একটা সিগন্যাল প্যাটার্ন ক্রিয়েট হতো, তাই না? ইয়েস স্যার। সিমিলারলি এরকম ভাবে না করে, আচ্ছা আমি এখানে আরেকটা মার্ক করি, 2 নাম্বার আরেকটা ডিফারেন্ট সিগন্যাল প্যাটার্ন দেখেছি। এটা না করে এটাও তো করতে পারতাম, যে দুইটা পালসের একটাকে 0 ভোল্টে রাখবো, বাট আরেকটাকে -5 ভোল্টে রাখবো। এটা আরেকটা ডিফারেন্ট সিগন্যাল প্যাটার্ন আসলো না? ইয়েস স্যার। রাইট? ইয়েস স্যার। আচ্ছা, কয়টা সিগন্যাল প্যাটার্ন পেয়েছি এখন পর্যন্ত? তিনটা। স্যার তিনটা। আচ্ছা, দেখেন তো এই তিনটা সিগন্যাল প্যাটার্ন কি এভাবে আসছে না? ভোল্টেজ হিসেবে, হ্যাঁ, ভোল্টেজ হিসেবে লিখতেছি। দেখেন, একটা পালস 0 ভোল্টে, ফার্স্ট পালসটা 0 ভোল্টে, সেকেন্ড পালসটাও 0 ভোল্টে। ফার্স্ট পালস 0 ভোল্টে, বাট সেকেন্ড পালস 5 ভোল্টে। ফার্স্ট পালস 0 ভোল্ট, বাট সেকেন্ড পালস -5 ভোল্ট। এইভাবেই কি আমরা এই যে এই প্রথম তিনটা সিগন্যাল প্যাটার্ন মাত্র যে দেখলাম, এভাবে ক্রিয়েট করেছি না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কি অবশ্যই দেখেন তো আমি আরো তিনটা সিগন্যাল প্যাটার্ন এভাবে ক্রিয়েট করতে পারতাম না? যে ফার্স্ট পালসটা 5 ভোল্টে রাখবো, বাট সেকেন্ডটা রাখবো 0 ভোল্ট। প্রথম পালস আবার 5 ভোল্টে, বাট সেকেন্ডটা মেবি 5 ভোল্টে। প্রথমটা 5 ভোল্ট, বাট সেকেন্ডটা -5 ভোল্ট। তাহলে এভাবে কি আরো তিনটা সিগন্যাল প্যাটার্ন ক্রিয়েট করা যেত না? ইয়েস স্যার। আচ্ছা, গেল এই তিনটা। দেখেন তো এইভাবে কি আরো তিনটা ক্রিয়েট করা যেত না? যাচ্ছে দেখা? ইয়েস স্যার। আর কি কোনো সিগন্যাল প্যাটার্ন ক্রিয়েট করা যাবে? না স্যার। তাহলে আমি টোটাল কত রকমের সিগন্যাল প্যাটার্ন পাচ্ছি? 9। 9টা সিগন্যাল প্যাটার্ন পাচ্ছি। আমার হাতে ডেটা প্যাটার্ন কয়টা ছিল? 8টা ডেটা প্যাটার্ন ছিল। I have 8 data patterns, and to represent them in digital signal, I need at least 8 signal patterns. How many signal patterns I am getting here? 9। 9 স্যার। 9। এগুলো তো যেহেতু fold 9টা স্যার। সিগন্যাল প্যাটার্ন পাচ্ছি, তার মানে আমি এই স্কিমটা দিয়ে সাকসেসফুলি কাজটা করতে পারবো। ঠিক আছে, যেহেতু 9টা সিগন্যাল প্যাটার্ন পাচ্ছি, তাহলে এখানে আমি সাকসেসফুলি এই কাজটা করতে পারবো। তো সিগন্যাল প্যাটার্নের সংখ্যা, আপনি কয়টা সিগন্যাল প্যাটার্ন পাবেন এটা এখান থেকে আসবে।
ঠিক আছে কি ওকে? ধরেন কোনো কারণে, মনে করেন কোনো কারণে এখানে আমি সিগন্যাল প্যাটার্নের সংখ্যাটা হিসাব করে দেখলাম যে সিগন্যাল প্যাটার্নের সংখ্যা 6, তাহলে কি আমার এই স্কিমটা কাজ করতো? মনে করেন কোনোভাবে আমি হিসাব করে দেখছি যে আমার সিগন্যাল প্যাটার্নের সংখ্যাটা আসছে 6, তাহলে কি এই স্কিমটা কাজ করতো? আপনার ডেটা প্যাটার্ন না 8 রকমের, 8 রকমের ডেটা প্যাটার্নকে রিপ্রেজেন্ট করার জন্য না অ্যাটলিস্ট 8টা সিগন্যাল প্যাটার্ন লাগবে। তাহলে সিগন্যাল প্যাটার্ন যদি স্যার এটা কোনোভাবে কাজ হিসাব করে করবে আমি দেখি কয়টা আসে, সেই ক্ষেত্রে কি আমার এই স্কিমটা কাজ করতো? না স্যার। তাহলে সেই ক্ষেত্রে আমার স্কিমটা সাকসেসফুলি কাজ করতো না। যাই হোক, এটাকে কারেকশনটা করে দিই ঠিক মতো। আমার এই ক্ষেত্রে 9 আছে, তো আমার স্কিমটা কাজ করবে। তো ফাইনাল যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমবিএনএল স্কিম অথবা মাল্টি লেভেল স্কিম কাজ করবে কি করবে না, সেটার জন্য এই কন্ডিশনটা ট্রু হতে হবে। আপনার হাতে অ্যাভেলেবল সিগন্যাল প্যাটার্ন ডেটা প্যাটার্নের থেকে বেশি হতে হবে, দেন ইউর স্কিম উইল ওয়ার্ক, আদারওয়াইজ ইউর স্কিম উইল নট ওয়ার্ক। দেখেন ক্লিয়ার কিনা বিষয়টা? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ওকে, তো যেটা আপনাদেরকে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 2B1Q। বলেন তো এই 2B1Q স্কিম কি কাজ করবে নাকি করবে না? হাউ মেনি ডেটা প্যাটার্নস আর হিয়ার এন্ড হাউ মেনি সিগন্যাল প্যাটার্নস আর হিয়ার? ডেটা প্যাটার্ন কয়টা আছে 2B1Q তে? 4টা হবে 2 to the power 2। 4 আর সিগন্যাল প্যাটার্ন কয়টা আছে? 9 কাজ করবে স্যার। 2B1Q তে কয়টা আছে সিগন্যাল প্যাটার্ন? স্যার 9। কিভাবে? সিগন্যাল প্যাটার্ন বের করার ফর্মুলা এটা না, ফর্মুলা L⁴n। 2B1Q স্কিমে কত আসে L⁴n? ডেটা প্যাটার্ন হিসাব করেন আগে 2m দিয়ে, দেন সিগন্যাল প্যাটার্ন এটা হিসাব কি করেন L⁴n 2 to the power 1 হবে স্যার? ডেটা প্যাটার্নের ভ্যালু কত, সিগন্যাল প্যাটার্নের ভ্যালু কত? ডেটা প্যাটার্ন 4 স্যার। দুটা ভ্যালুই 4, তাহলে এই যে কন্ডিশন এটা কি ফুলফিল করে? না স্যার। কেন করবে না? কেন? লেফট সাইডে 4, রাইট সাইডে 4, লেস দেন অর ইকুয়াল টু আছে না? ইকুয়াল সাইনও তো আছে, তাহলে কন্ডিশন ট্রু না? লেস দেন অর ইকুয়াল টু মানে বুঝেন তো, আপনার লেফট সাইডটা রাইট সাইডের থেকে ছোট অথবা সমান হতে হবে। আমার ক্ষেত্রে সমান হয়েছে, তার মানে তো কন্ডিশন ট্রু হয়েছে। বুঝে যাচ্ছে পয়েন্ট? জি স্যার বুঝছি। আচ্ছা, যাই হোক, তাহলে 2B1Q স্কিমে খেয়াল করে দেখেন, 2B1Q স্কিমের ক্ষেত্রে ডেটা প্যাটার্ন 4টা, ডেটা প্যাটার্নের সংখ্যা হচ্ছে 4। সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আই নিড অ্যাটলিস্ট 4 সিগন্যাল প্যাটার্ন, অ্যান্ড 2B1Q ইজ প্রোভাইডিং মি এক্স্যাক্টলি 4 সিগন্যাল প্যাটার্ন। ঠিক আছে, যা দরকার ছিল একদম তাই প্রোভাইড করতে। বাট আমি এখানে যে শুরুতে উদাহরণটা দিচ্ছিলাম 3B2T, এই উদাহরণটাতে যদি আরেকবার ফেরত আসে, এটার ক্ষেত্রে ডেটা প্যাটার্ন কয়টা ছিল আর সিগন্যাল প্যাটার্ন কয়টা ছিল? হিসাব করাই আছে আমার এখানে, দেখেই বলেন। Data pattern 8, signal 9. ডেটা প্যাটার্ন 8 আর সিগন্যাল প্যাটার্ন 9। এখন ডেটা প্যাটার্ন 8, 8 রকমের ডেটা প্যাটার্নকে রিপ্রেজেন্ট করার জন্য আমার তো দরকার হচ্ছে 8টা সিগন্যাল প্যাটার্ন। বাট আপনাকে ও দিচ্ছে কয়টা সিগন্যাল প্যাটার্ন? 9টা। তাহলে কয়টা এক্সট্রা দিচ্ছে? একটা এক্সট্রা স্যার। একটা এক্সট্রা দিচ্ছে। সো আপনার স্কিমে যদি এক্সট্রা সিগন্যাল প্যাটার্ন থাকে
তাহলে আমরা সেই এক্সট্রা সিগন্যাল প্যাটার্ন গুলোকে ইউজ করতে পারবো হচ্ছে আদার ইনফরমেশন ট্রান্সমিট করার জন্য। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে মাল্টি লেভেল স্কিম কাজ করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে এই কন্ডিশনের উপর। এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে কাজ করবে, আর ফুলফিল করার পরে এতগুলো সিগন্যাল প্যাটার্ন আমার হাতে এক্সট্রা থাকতে থাকে। এই কয়টা সিগন্যাল প্যাটার্ন হচ্ছে আমার হাতে এক্সট্রা। তো এক্সট্রা সিগন্যাল প্যাটার্ন আমরা ইউজ করতে পারবো আদার ইনফরমেশন ক্যারি করার জন্য। মেবি সাম ইনফরমেশন রিগার্ডিং সিনক্রোনাইজেশন, সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে পালস উইথ কত ইউজ করব বা সামথিং লাইক দ্যাট, এরকম কোন একটা ইনফরমেশন হয়তো ক্যারি। তো 3B2T এই উদাহরণের ক্ষেত্রে আমার এই এক্সট্রা সিগন্যাল প্যাটার্ন ছিল একটা, ঠিক আছে। আর 2B1Q এর ক্ষেত্রে এক্সট্রা সিগন্যাল প্যাটার্ন কয়টা? শূন্যটা, রাইট? 0, yes sir. ভালো, এটা মনে রাখতে হবে আমাদের। তো লাস্ট এটা নিয়ে আর কোনো কথা নেই, এতটুকু এই জিনিস বুঝলেই চলবে। তো দেখেন আরেকবার বলে দিতেছি, এমবিএনএল স্কিম কাজ করবে কি করবে না সেটা ডিপেন্ড করতেছে এই কন্ডিশনের উপরে। 2m হ্যাজ টু বি লেস দেন অর গ্রেটার দেন, সরি, লেস দেন অর ইকুয়াল টু L⁴n, অ্যান্ড ইফ ইট ইজ ট্রু, এটা যদি ট্রু হয় তাহলে তো কাজ করলো। সেই ক্ষেত্রে এতগুলা সিগন্যাল প্যাটার্ন থাকবে এক্সট্রা, সেগুলোকে আমরা ইউজ করতে পারবো আদার ইনফরমেশন ক্যারি করার জন্য। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলেন এই স্কিম কি কাজ করবে না? এমবিএনএল স্কিম যদি হয় 4B2Q, will it work? If yes, how many extra signal patterns are there? How many extra signal patterns are there? বলেন। স্যার এখানে এলটা তো স্যার কিউ স্যার, তাহলে কিউ এর ভ্যালু স্যার কিউ এর ভ্যালু বলে নেই, কিউ থাকলে এল এর জায়গাতে কত হয় লেভেল? স্যার 4। 4 হয়। কিউ এল এর জায়গাতে যদি কিউ থাকে তাহলে লেভেল বুঝে 4। তো বলেন কাজ করবে? আর যদি কাজ করে জি কয়টা স্যার, এটা এক্সট্রা সিগন্যাল প্যাটার্ন? ইকুয়াল স্যার, তো জিরো স্যার। কয়টা থাকবে এক্সট্রা সিগন্যাল প্যাটার্ন? এক্সট্রা সিগন্যাল প্যাটার্ন থাকবে 0। তো ওয়ান মোর জিরো টাইম, স্যার। কিভাবে বুঝলাম কাজ করবে? কারণ ফর্মুলাটা হচ্ছে এটা, তাই না? এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। তো 2m এই ক্ষেত্রে হচ্ছে 2⁴, আর L⁴n ফর দিস এক্সাম্পল ইজ 4² তো 2⁴ হচ্ছে 16, 4² হচ্ছে 16, তো এই দুটো ইকুয়াল। তাহলে এই কন্ডিশন ফুলফিল করতেছে, লেস দেন অর ইকুয়াল হলেই হবে। আর যেহেতু দুইটাই সমান, তাহলে এক্সট্রা সিগন্যাল প্যাটার্নের সংখ্যা এটা হচ্ছে এই জিনিস, সেটা আসবে শূন্য, কোনো এক্সট্রা সিগন্যাল প্যাটার্ন নাই। ঠিক আছে, তো দ্যাটস ইট। এই একটা কম্পোনেন্ট দেখানো বাকি ছিল ফ্রম প্রিভিয়াস লেকচার। Without any further delay, let's start our last theoretical component, that is this. এটা আমরা দেখছি how to convert analog signal into digital signal. Okay, that is our concern. Again, previous lecture আমরা দেখেছিলাম কিভাবে ডিজিটাল বিট স্ট্রিমকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা যায়, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডেটাতে কনভার্ট করা। ঠিক আছে, so we want to see this one, A to D conversion. A to D conversion, analog to digital conversion আমরা দেখতেছি। বিষয়টা অনেকটা এরকম যে আপনার হাতে একটা অ্যানালগ সিগন্যাল আছে হয়তো এই টাইপের, আমরা সেটাকে বানাতে চাই এরকম কিছু। ওকে, সো দেয়ার আর এ লট অফ ওয়েজ, অনেক ধরনের ওয়ে আছে অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যালে যাওয়ার। তো আমরা অনেকগুলো ওয়ে দেখবো না, আমরা একটা বেসিক
প্রসিডিউর দেখতে চাই, যেটাকে বলা হয় পিসিএম অথবা পালস কোড মডুলেশন। এই প্রসিডিউর ইউজ করে আমরা পারবো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে। প্রসিডিউরটার 3টা স্টেজ আছে, 3 স্টেপে কাজটা হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে স্যাম্পলিং, দেন কোয়ান্টাইজেশন অথবা কোয়ান্টাইজিং, আর ফাইনালি করতে হয় হচ্ছে এনকোড। If we follow these 3 steps, then we can convert analog signal into digital bits. Okay, দেখি কিভাবে করা যেতে পারে। একটা এক্সাম্পল দেখি ফার্স্টে। মনে করেন আমার অ্যানালগ সিগন্যালটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যানালগ সিগন্যাল। 0 টাইমে স্টার্ট হচ্ছে, মেবি 10 সেকেন্ড পর্যন্ত যাচ্ছে। অ্যাম্প্লিটিউডও 0-তে স্টার্ট হচ্ছে, আর হাইয়েস্ট ভ্যালু হয়তো অ্যাম্প্লিটিউডের কত ধরবো 12, ওকে 12 পর্যন্ত যাচ্ছে অ্যাম্প্লিটিউড হাই। তো সবার ফার্স্টে করবো স্যাম্পলিং। স্যাম্পলিং এর প্রসেসটা বলতে বোঝাচ্ছে এটা আর কি, যে আমি কন্টিনিউয়াস সিগন্যালটা না নিয়ে সিগন্যালটাতে কিছু দূর পর পর পয়েন্ট, কমপ্লিট অ্যানালগ সিগন্যালটা কনসিডার না করে এই পয়েন্টগুলোকে কনসিডার করতে, এটা হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং এর কিছু কন্ডিশন আছে, সেসব কন্ডিশন আমি একটু পরে যাচ্ছি। Again, first stage হচ্ছে sampling, and what does sampling mean? That instead of taking the whole continuous signal, I will take some specific points out of that signal after some kind of interval. একটা ইন্টারভাল পর পর আমি কিছু পয়েন্ট নিব সিগন্যালটার উপর, ঠিক আছে, এটাই স্যাম্পলিং। তাহলে আমরা স্যাম্পলিং হোপফুলি বুঝতেছি যে স্যাম্পলিং জিনিসটা কি। সেকেন্ড হচ্ছে কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন তো আমরা অনেকবার দেখেছি ল্যাবে অলরেডি। কি বুঝায় কোয়ান্টাইজেশন দিয়ে, কি বুঝায়? বলেন, কোয়ান্টাইজেশন দিয়ে কি বুঝায়? কি করি আমরা যখন কোয়ান্টাইজেশন করি? স্যার আমরা কোয়ান্টাইজেশনের মাধ্যমে ডিজিটাল অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্সনের যে প্রসেস, পালস কোড মডুলেশন, তার একটা স্টেজ হচ্ছে কোয়ান্টাইজেশন। এটা তো আমি বললাম শুরু। আমরা তো কোয়ান্টাইজেশন ল্যাবে দেখি। কোয়ান্টাইজেশন আমরা করি কি, সিগন্যালের অ্যাম্প্লিটিউড গুলোকে কিছু পার্টিকুলার লেভেলে সেট করি না? জি স্যার, লেভেল অনুযায়ী স্যার হচ্ছে পয়েন্ট বসে আমরা। যেখানেই থাকুক না কেন, সিগন্যালটার অ্যাম্প্লিটিউড যেখানেই থাকুক না কেন, আমি নিজে সেটাকে পার্টিকুলার কিছু লেভেলে নিয়ে, এলোমেলো অ্যাম্প্লিটিউড না নিয়ে হয়তো 4টা লেভেলে সেট করলাম, বা হয়তো 8টা লেভেলে সেট করলাম, এরকম কিছু একটা করলাম মোটামুটি। তা আপাতত আমার ইচ্ছা হচ্ছে যে আমি 4 লেভেলে সেট করবো, অ্যাম্প্লিটিউড 4 লেভেলে সেট করব। এবং সেটা করার প্রসিডিউরটা হচ্ছে এরকম, দেখেন এই যে 0 থেকে 12 পর্যন্ত অ্যাম্প্লিটিউড আছে, আমি সেটাকে 4টা ভাগে ভাগ করলাম। দেখেন 0 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9, 4টা রেঞ্জে আমি ডিভাইড করলাম অ্যাম্প্লিটিউড। রেঞ্জ 4টা কি কি? 0 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, 4টা রেঞ্জ। দেন আমি ডিসাইড করলাম যে ওকে, আমার কোয়ান্টাইজেশনের প্রসেসটা হবে এমন, সিগন্যালের অ্যাম্প্লিটিউড, স্যাম্পলের পয়েন্টগুলোর অ্যাম্প্লিটিউড যেখানে 0 থেকে 3 এর মধ্যে আছে, আমি সেগুলোকে সব এখানে সেট করবো। দেখেন সেগুলোকে সব আমি 0-তে সেট করবো। যেই পয়েন্টেরই অ্যাম্প্লিটিউড 0 থেকে 3 এর মধ্যে আছে, সেই অ্যাম্প্লিটিউডের পয়েন্টগুলোকে আমি 0-তে সেট করবো। তাহলে দেখেন কোয়ান্টাইজেশনের পরে পয়েন্টগুলো দেখতে এরকম হবে না? এই প্রথম পয়েন্টটা এখানেই থাকবে, ছবিটা দেখবেন। সেকেন্ড পয়েন্টটা এখানে,
থার্ড পয়েন্ট এখানে, ফোর্থ পয়েন্ট এখানে, ফিফথ পয়েন্ট এখানে। এখন তো ঠিক আছে নাকি? ইয়েস স্যার। দেখা যাচ্ছে 5টা পয়েন্ট। আচ্ছা, তাহলে সিমিলারলি 0 থেকে 3 রিজিয়নের ভ্যালুগুলোকে যদি আমি 0-তে সেট করি, তাহলে অবশ্যই আমি 3 থেকে 6 রিজিয়নের ভ্যালুগুলোকে কোথায় সেট করব? 0, 3 রেঞ্জের ভ্যালুকে যদি 0-তে সেট করি, তাহলে 3 থেকে 6 এর ভ্যালুগুলোকে অবশ্যই আমি 3-তে সেট করব। আমি সিমিলারিটি মেনটেন করব না? আগের রেঞ্জে কি করছি, একদম ফ্লোরে বসা দিচ্ছি না সবগুলো ভ্যালু? তাহলে এখানেও সেটা করবো। অনেকভাবে কন্ট্রাডিকশন করা যায়। আপনি যেটা বলছেন যে 3 থেকে 6 এর মধ্যে একটা 4.5 এ সেট করবো, সেটা করা যেতে পারে। তবে সেই ক্ষেত্রে 0 থেকে 3 এর ভিতরের অ্যাম্প্লিটিউড গুলোকে কোথায় সেট করতে হবে? 1.5 এ সেট। সেটা আর আমি করিনি, আমার প্রসেসটা আমি ডিফারেন্ট ওয়েতে করতাম। ঠিক আছে, যাই হোক, ওয়ান মোর টাইম, 3 থেকে 6 এর মধ্যে যে অ্যাম্প্লিটিউড, সেগুলোকে কোথায় সেট করবো? 3-তে। তাহলে দেখেন খেয়াল করে, নেক্সট পয়েন্ট গুলা কোয়ান্টাইজেশন আমি এখানে পাবো। দেখেন ঠিক আছে নাকি এই 4টা পয়েন্ট? যে ব্ল্যাক 4টা পয়েন্ট 3 থেকে 6 এর মধ্যে এক্সিস্ট করতেছে, সেটাকে আমি দেখেন 3-তে সেট করছি। ঠিক আছে না? Yes, sir. আমরা সিমিলার 6 থেকে 9 এর ভিতরগুলোকে কোথায় সেট করব? 6. 6। ওকে, তাহলে দেখি কোন কোন পয়েন্টগুলো পড়তেছে। যেমন এই যে এটা, মোটামুটি এই পর্যন্ত বলা যাবে। ফাইনালি 9 থেকে 12 এর মধ্যে যারা আছে তাদেরকে সেট করব। স্যার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। 9 থেকে 12 এর মধ্যে যারা আছে তাদেরকে 9 এ সেট করব, তাই না? রাইট? জি স্যার। তাহলে খেয়াল করে দেখেন, এখানে 3 ধরনের সিগন্যাল আছে। একটা হচ্ছে ব্লু কন্টিনিউয়াস সিগন্যাল, দেখতে পাচ্ছেন? ব্লু কন্টিনিউয়াস সিগন্যাল, যেটা ছিল আমার অ্যানালগ সিগন্যাল, দেখা যাচ্ছে সেটা ছবিতে? জি স্যার। তারপর দেখেন ব্ল্যাক ডট, যেটা ব্ল্যাক ডট যেগুলো, সেগুলো হচ্ছে আমি স্যাম্পলিং এর পরে যেটা পেয়েছি সেটা। রাইট? ব্ল্যাক ডটস আর দ্য আউটপুট অফ স্যাম্পলিং, দেন ব্লু ডটস আর দ্য আউটপুট অফ কোয়ান্টাইজেশন। ঠিক আছে, তাহলে কয়টা স্টেপ আমি কমপ্লিট করে ফেলেছি? 2টা স্টেপ ডান। থার্ড স্টেপ হচ্ছে এনকোডিং। এনকোডিং কি জিনিস দেখেন তো, এখানে কয়টা লেভেল আছে কোয়ান্টাইজেশনের পরে আমার সিগন্যালটাতে? কয়টা লেভেল আছে সিগন্যালে আফটার কোয়ান্টাইজেশন? বলে ফেলেন। কয়টা আছে লেভেল কোয়ান্টাইজেশনের পরে? 4টা। 4টা লেভেল। সো দেখেন, এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। 0, 1, 2, 3 এই নাম্বারগুলোকে বাইনারিতে এক্সপ্রেস করার জন্য কয় বিটের সিস্টেম লাগবে আমার? জিরো, 1, 2, 3 এই নাম্বারগুলোকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হলে কত বিটের সিস্টেম থাকতে হবে আমার? স্যার 2 বিট। 2 বিটের সিস্টেম থাকতে হবে, তাই না? তাহলে দেখেন, লেভেল 0-তে যে পয়েন্টগুলো আছে আমি সেটাকে রিপ্রেজেন্ট করব 0, 0 দিয়ে। লেভেল 1-এ যে পয়েন্টগুলো আছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করব 0, 1 দিয়ে। লেভেল 2-তে যে পয়েন্টগুলো আছে সেটাকে 1, 0 দিয়ে। আর ফাইনালি লেভেল 3-তে যে পয়েন্টগুলো আছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করব 1, 1 দিয়ে। এটা হচ্ছে ইনপুট, এখনো শেষ হয়নি।
তাহলে আমার দেখেন এনকোডিং এর পরে আউটপুট হবে এটা। এই ছবিতে একদম প্রথম পয়েন্ট আফটার কোয়ান্টাইজেশন যে ব্লু ডট গুলো পাচ্ছি তার একদম ফার্স্ট পয়েন্টটা কোন লেভেলের? দেখেন তো, জি এটা না স্যার। ফার্স্ট পয়েন্ট? রেড অ্যারোটা হোপফুলি দেখতে পাচ্ছি লেভেল 0-তে আছে, তাহলে সেটার জন্য আমি পাবো হচ্ছে 0 0। তাহলে নেক্সট পয়েন্টের জন্য কত পাবো? ফার্স্ট পয়েন্টের জন্য 0 0, যেহেতু লেভেল 0-তে আছে। তাহলে সেকেন্ড পয়েন্টের জন্য কত পাবো বাইনারি? 0 0 0 1 সেকেন্ড পয়েন্টটা কোন লেভেলের? এটা 0 সেকেন্ড পয়েন্ট level। না? দেখেন দাঁড়া, সেকেন্ড পয়েন্ট দেখাচ্ছি। দেখেন তো, এটা না সেকেন্ড পয়েন্ট? এই যে এইটা সেকেন্ড পয়েন্ট না নাকি? তো কোন জি লেভেলে স্যার। আছে সেকেন্ড? কোন লেভেলে আছে? স্যার লেভেল তো 0 স্যার। 0 লেভেলেই তো আছে। তাহলে ওয়ান মোর টাইম, ফার্স্ট সরি, ফার্স্ট পয়েন্টের জন্য আমি পাবো 0 0। তাহলে সেকেন্ড পয়েন্টের জন্য কি পাবো? 0 0 স্যার। 0 0ই পাবো। তাহলে থার্ড পয়েন্টের জন্য দেখেন 0 0, ফোর্থ পয়েন্টের জন্য 0 0, ফিফথ পয়েন্ট 0 0, সিক্স পয়েন্ট 0 1, সেভেন্থ পয়েন্ট 0 1, এইট পয়েন্ট 0 1, নাইন্থ পয়েন্ট এগেইন 0 1, টেন্থ পয়েন্ট 1 0, ইলেভেন্থ পয়েন্ট 1 0, এইভাবে চলতে থাকবে। সো এই প্রসেসটা যখন আমি ফলো করব তখন কোয়ান্টাইজেশনের পরে যে কয়টা পয়েন্ট ছিল প্রতিটা পয়েন্টের একটা টোটাল বাইনারি রিপ্রেজেন্টেশন আসবে না? বুঝে যাচ্ছে? আসবে নাকি আসবে না? জি স্যার আসবে স্যার। আসবে। তাহলে কোয়ান্টাইজেশনের জি স্যার। পরের এই যে পয়েন্টগুলোকে আমি বাইনারি রিপ্রেজেন্টেশন করলাম লেভেলের উপর বেস করে, এইটাই হচ্ছে এনকোডিং। তাহলে দেখেন এনকোডিং যখন ডান তখন আমার হাতে কি থাকতেছে? শুধু বাইনারি বিট থাকতেছে না? আমি শুরু করছিলাম কি দিয়ে? অ্যানালগ সিগন্যাল দিয়ে। আর আলটিমেটলি আমার হাতে কি আছে? বাইনারি বিট। সো সাকসেসফুলি হয়েছে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন। ইয়েস স্যার। তো এই তিনটা স্টেপ হচ্ছে হাউ আই ক্যান ডু অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। আর এই তিনটা স্টেপ মিলিয়ে টোটাল প্রসিডিউরটার নাম কি? PCM অর পালস কোড মডুলেশন। ওকে, এটাই দেখে ফেলে। এবার একটু ওরা কি বলছে, স্যাম্পলিং রিলেটেড কিছু কথাবার্তা বলবে। ওকে, ভালো। তাহলে আমরা ওভারঅল টোটাল প্রসিডিউরটা একটু দেখলাম। এখন একটু প্রসেসগুলোর ইন্ডিভিজুয়াল কিছু কথাবার্তা বলতে চাই। তো সবার ফার্স্টে স্যাম্পলিং নিয়ে একটু কথা বলবো। মনে করেন এটা হচ্ছে আমার সাইন এবং এটাকে আমি স্যাম্পলিং করি। এখানে দেখেন স্যাম্পলগুলো এখানে নেই, সাইন ওয়েভের গায়ে এখানে স্যাম্পলগুলো নিচ্ছি। শুধু স্যাম্পলগুলো চিন্তা করেন, সিগন্যালটা মাথা থেকে বাদ দিয়ে দেন, শুধু স্যাম্পলটা চিন্তা করেন। অনেকটা এরকম না দেখতে স্যাম্পলগুলো? নাকি? এক নাম্বার ফিগার থেকে আমি যদি স্যাম্পলিং করি, দুই নম্বর ফিগার যেটা এরকম জিনিস তো পাবো, জি স্যার। রাইট? দেখেন মোটামুটি কমন সেন্স দিয়ে বলেন যে দুই নাম্বার ফিগারটা থেকে কি বোঝা যাচ্ছে যে এটা একটা সাইন ওয়েভ থেকে আসছিল? শুধু যদি দুই নম্বর ফিগারটা দেখি আফটার স্যাম্পলিং সিনারিওটা, ক্যান উই জি গেস, ক্যান উই এস্টিমেট দ্যাট ইট ইজ কামিং ফ্রম এ সাইন ওয়েভ, রাইট? বাট যদি বিষয়টা এমন হতো যে আমি এইখানে না নিয়ে স্যাম্পলগুলো দেখেন এখানে নিচ্ছি, এই যে ব্লু ডট গুলো দেখেন, একটা স্যাম্পল এখানে নিয়েছি, অনেক গ্যাপ দিয়ে দিয়ে স্যাম্পল নিচ্ছি, তো সেকেন্ড স্যাম্পলটা এখানে নিচ্ছি। এখন আমি যদি শুধু স্যাম্পল গুলোর দিকে তাকাই তাহলে ছবিটা দেখতে কিরকম লাগে? ব্লু ডট, নতুন যে প্রসেস আমি স্যাম্পলিং করলাম
তাতে আফটার স্যাম্পলিং আমার ছবিটা দেখতে এরকম 3 নাম্বার ফিগার দেখছে। তো এই 3 নাম্বার ফিগারের দিকে তাকায় কি এটা বলা সম্ভব এটা একটা সাইন ওয়েভ থেকে আসছিল? সম্ভব? ক্যান উই সে দ্যাট না স্যার। it came from a sine wave? So এই ক্ষেত্রে মাই রিসিভার, আমি ডিজিটাল সব স্টেপ যদি ফলো করি, কোয়ান্টাইজেশন, এনকোডিং, এসব স্টেপও ধরুন আমি ফলো করি, আলটিমেটলি রিসিভার ওই অরিজিনাল সিগন্যালটা রিকভার করতে পারবে। এটা যে একটা সাইন ওয়েভ থেকে আসছিল সেই রিসিভারও বুঝতে পারবে। আমরা যেমন কমন সেন্স দিয়ে বুঝতেছি যে এটা ধরা যাচ্ছে না, উই ক্যান নট ডিটেক্ট জাস্ট বাই লুকিং ইনটু ইট দ্যাট ইট ইজ কামিং ফ্রম এ সাইন ওয়েভ। So we can approximate that the receiver also cannot understand that it is coming from a sine. তো এই কথা থেকে আমরা কি বলতে পারি, কি বুঝতে পারি? মাত্র যে এক্সাম্পলটা, এখানে যে এক্সাম্পল দেখলাম 1 2 3, কি ডিডিউস করতে পারি ইনফরমেশন? বলেন কি ইনফরমেশন ডিডিউস করা যেতে পারে এখান থেকে? কিছুই বোঝা যাচ্ছে না। এই যে ফিগার 1 2 3 দেখলেন, এখান থেকে আপনার মাথাতে কোনো কিছুই আসতেছে না। কিছু একটা তো কাজ করা উচিত মাথায়। ফিগার 1 2 3 যে এক্সাম্পলটা আমি মাত্র বললাম, কিছু একটা তো বুঝতে পারা উচিত। যে স্যার শুধু কোয়ান্টাইজেশন দিয়ে হচ্ছে আমরা অ্যানালগ সিগন্যালটার ডিজিটালি এটা বুঝবো না, ব্যাপারটা কেমন? কোয়ান্টাইজেশনের তো কোনো কথা আসেই না, তো কথা বলতেছি শুধু স্যাম্পলিং। 2 নাম্বার ফিগার আর 3 নাম্বার ফিগারের মধ্যে ডিফারেন্স, 2 নাম্বার ফিগার আর 3 নাম্বার ফিগারের মধ্যে ডিফারেন্স স্যাম্পলের সংখ্যা না। জি স্যার, স্যাম্পলিং নাম্বার। 2 নাম্বার ফিগারে যখন গেছি, ফিগার 1 থেকে ফিগার 2 তে যাওয়ার সময় আমি স্যাম্পল কি বেশি নিয়েছি না কম নিয়েছি? স্যার বেশি। ফিগার 1 থেকে 3 তে যাওয়ার সময় আমি স্যাম্পল নিয়েছি কম। তাহলে এখান থেকে এটা কি কমন সেন্স মাথায় কাজ করা উচিত না যে দেয়ার শুড বি এ মিনিমাম নাম্বার অফ স্যাম্পল টু আইডেন্টিফাই দ্য অরিজিনাল সিগন্যাল? দেখেন আমার কথাটা কি বুঝতে যাচ্ছে। আপনি যদি খুব কম স্যাম্পল নিয়ে ফেলেন, তাহলে সেই স্যাম্পলের থেকে অরিজিনাল সিগন্যালটা আর কোনোভাবেই বোঝা পসিবল না যে অরিজিনাল সিগন্যালটা কত কি ছিল। বুঝতেছেন আমার পয়েন্ট? তো জি স্যার। সেই জন্য স্যাম্পলিং এ আসছে নাইকুইস্ট থিওরেম। নাইকুইস্ট এটা ঠিক করে দিচ্ছে এই মিনিমাম লিমিটটা কত হতে হবে। যখন আমরা স্যাম্পলিং করব তখন আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমি যে স্যাম্পল করতেছি সেখানে আমি কি বেশি কম পয়েন্ট নিয়ে নিচ্ছি না, আমাকে ওই চিন্তাটা করতে হবে। তো সেই জন্য আমাকে ফলো করতে হবে নাইকুইস্ট থিওরেম। তো নাইকুইস্ট বলছে সাকসেসফুলি স্যাম্পলিং করার জন্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ভ্যালু সিগন্যালের ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এক্সিস্ট করে তার ডবলের থেকে বেশি হতে হবে। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফএস কি জিনিস? হোয়াট ইজ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি? কি বোঝায় স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে? নতুন নতুন দেখলাম আমরা এই টার্মটা, আগে কখনো দেখি নাই। স্যার জি স্যার, দেখছি স্যার। স্যার পার সেকেন্ডে যতগুলো স্যাম্পল নিব আমরা। হ্যাঁ, 1 সেকেন্ডে কয়টা স্যাম্পল নিব সেই ইনফরমেশনটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কিন্তু দেখেন আমাকে আইডিয়া দিচ্ছে যে আমি কত স্যাম্পল নিচ্ছি। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যত বেশি হবে আমি তত বেশি বেশি স্যাম্পল নিচ্ছি, রাইট? আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যত কম আমি তত কম কম স্যাম্পল নিচ্ছি না। তো এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ভ্যালুটাও বলতেছে, নাইকুইস্টের থিওরেম বলে দিচ্ছে যে আপনার সিগন্যালের ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তার ডবলের থেকে বেশি হতে হবে বা সমান হতে হবে আপনার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ভ্যালু। তাহলে then there is a chance that the receiver can identify the original signal. আর যদি fs 2f max এর থেকে ছোট হয় তাহলে রিসিভার আর অরিজিনাল সিগন্যাল রিকভার করতে পারবে না। ওকে, একটা এক্সাম্পল দেখি। যেমন মনে করেন আমি এই সিগন্যালটাকে স্যাম্পলিং এ যাচ্ছি 2 sin 2 pi 30t প্লাস 3 cos
2 পাই 60 70 হলো 70। এই সিগন্যালের ফার্স্ট অফ অল ব্যান্ডউইথ কত এই সিগন্যালটাতে, এক্সটি সিগন্যালের? কয়টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এক্সটি সিগন্যাল? স্যার দুইটা। কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের ভ্যালু? স্যার 30 এন্ড 70। স্যার ব্যান্ডউইথ হবে 40। ব্যান্ডউইথ হবে 40। এই সিগন্যালের ম্যাক্স ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কত? 70। 70। তাহলে এই সিগন্যালটাকে স্যাম্পলিং করার সময় যদি আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইউজ করি হচ্ছে 100, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি আমি 100 ইউজ করি, তাহলে সেই স্যাম্পলের থেকে অরিজিনাল সিগন্যালটাকে রিকভার করা যাবে? না স্যার। যাবে না। আর যদি আমি ইউজ করতাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 200, তাহলে স্যাম্পলের থেকে অরিজিনাল সিগন্যাল রিকভার করতে পারবে রিসিভার। ঠিক আছে, আপনি যদি ঠিক মতো কাজ করেন, রিসিভারের প্রসেসিং, ম্যাথমেটিক্যাল ফাংশন এগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে রিসিভারের পক্ষে সম্ভব হবে। ওকে, দেখেন আমি চাইলে এখানে এফএস এর ভ্যালু তো এক্স্যাক্টলি 140 সেট করতে পারতাম, রাইট? সেই ক্ষেত্রেও তো কন্ডিশনটা ট্রু হতো। ইফ আই হ্যাভ সেট এফএস ইকুয়াল টু 140, সেই ক্ষেত্রেও তো আমার এই কন্ডিশনটা ট্রু, রাইট? নাইকুইস্টের থিওরাম যেটা। Yes. এখানে আমি এক্স্যাক্টলি এটা ইউজ করছি, দেখেন তো। জি স্যার, এক্স্যাক্টলি ওইটা 2f max। এক্স্যাক্টলি এফএস ইকুয়ালস টু 2f ম্যাক্স ইউজ করতেছি, রাইট? যখন আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইউজ করব হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের এক্স্যাক্টলি ডাবল, when your sampling frequency is exactly double of the maximum frequency component, we call it Nyquist rate। ঠিক আছে, না তাহলে নাইকুইস্ট রেট কি জিনিস? নাইকুইস্ট রেট হচ্ছে সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের ডাবল ভ্যালু। দেখেন এটাকে এখানে লাস্ট আর একটা কথা বলে শেষ করে দিতে চাই। সেম সিগন্যালটাকে আমি আরো দুইভাবে স্যাম্পলিং করতে চাই। একটা হচ্ছে 200 স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি রেখে, আর একটা হচ্ছে 100 স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি রেখে। তো এটা তো আমরা বুঝতেছি যে এই ক্ষেত্রে আমরা সাকসেসফুল হব, রাইট? লেফট সাইডের সিনারিওতে। আর রাইট সাইডের সিনারিওতে হচ্ছে আমরা সাকসেসফুল হব না, তাই না? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইট? এটা তো ক্লিয়ার? Yes, sir. আমাকে এটা বলেন, লেফট সাইডে আমি কি নাইকুইস্ট রেটের থেকে বেশি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নিচ্ছি না কম নিচ্ছি লেফট সাইডে? লেফট এক্সাম্পল বেশি বেশি। বেশি নিচ্ছি। তো আমরা যখন নাইকুইস্ট রেটের থেকে বেশি বড় ভ্যালু নিয়ে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি রাখবো, অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ভ্যালু যখন নাইকুইস্ট রেটের থেকে বেশি, তখন সেটাকে বলা হয় হচ্ছে ওভার স্যাম্পলিং। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ওভার স্যাম্পলিং। আর যখন নাইকুইস্ট রেটের থেকে আমরা কম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি রেখে স্যাম্পলিং করি, তখন সেটাকে বলা হচ্ছে আন্ডার স্যাম্পলিং। ভালো, স্যাম্পলিং এর রুল হচ্ছে এই জিনিস। তাহলে এখান থেকে এই রুল থেকে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির কি মিনিমাম লিমিট সেট করতে পারতেছি নাকি ম্যাক্সিমাম লিমিট সেট করতে পারছি? Which one? Are we setting minimum limit for sampling frequency or maximum limit for sampling frequency? স্যার মিনিমাম লিমিট। Minimum limit. ভালো। এগেইন ধরেন আমি একটা সাইন ওয়েভ ট্রান্সমিশন ডিজিটাল সিগন্যাল হিসেবে ট্রান্সমিট করতে চাই একটা সাইন ওয়েভকে। তো দুইটা প্রসেসে আলাদা। একটা প্রসেস হচ্ছে এরকম ভাবে স্যাম্পলিং করলাম, এটাকে বললাম সিনারিও এ। আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে এভাবে স্যাম্পলিং, সিনারিও বি।
কোনটাতে স্যাম্পল বেশি আছে, সিনারিও এ তে নাকি সিনারিও বি তে? স্যার এতে। এতে বেশি মনে হচ্ছে স্যাম্পল, বি তে কম মনে হচ্ছে। তো মনে করেন, লেটস অ্যাজিউম দ্যাট আই এম প্রোভাইডিং ইউ দ্য গ্যারান্টি that in both of these cases the receiver can regenerate the original signal. এই যে অরিজিনাল সিগন্যাল ছিল যেটা, দুইটা সিনারিওতে রিসিভার পারবে রিকভার করতে। সিনারিও এ যেটাতে বেশি স্যাম্পল দিয়ে আমি কাজটা করতেছি সেটাতেও পারবে, সিনারিও বি যেখানে স্যাম্পলের সংখ্যা কম আছে সেই ক্ষেত্রেও রিসিভার আলটিমেটলি অরিজিনাল সিগন্যালটাকে রিকভার করতে পারবে। তাহলে এই দুটো সিনারিওর মধ্যে কোনটা ইউজ করা আমার জন্য ওয়াইজ হবে? স্যার বি। সিনারিও বি আমার জন্য ইউজ করা ওয়াইজ হবে, কেন? স্যার কম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নিতে হচ্ছে। তো সুবিধা কি? কম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা কম স্যাম্পল যদি থাকে কি বেনিফিট আমার যে আমি এটা চুজ করি? কারণ আলটিমেটলি আপনি যখন এটাকে ডিজিটাল বিটে কনভার্ট করবেন তখন প্রতিটা পয়েন্টের জন্য ডিজিটাল বিট আসবে না। এর আগের এক্সাম্পলটা খেয়াল করুন, আমরা যখন কোয়ান্টাইজেশনের পরে এনকোডিং করব একদম প্রতিটা ইন্ডিভিজুয়াল পয়েন্টের জন্য কি আমি বাইনারি রিপ্রেজেন্টেশন করেছিলাম না, রাইট? তো সেই ক্ষেত্রে আমাকে বলেন কোনটা আপনাকে বেশি বিট জেনারেট করে দিবে, সিনারিও এ নাকি সিনারিও বি? কোনটা থেকে বাইনারি বিট বেশি বের হবে? সিনারিও এ তে না বি তে? বুঝতেছেন আমার কথা? After encoding we will actually convert each point into binary number. So as scenario A has more points, it will generate more numbers and scenario B will generate less number. তার মানে সিনারিও এ তে মেসেজের সাইজ হবে বড় আর সিনারিও বি তে মেসেজের সাইজ হবে ছোট। তো দুইটা দিয়েই যদি আমার কাজ হয়ে যায়, দুইটাই যদি আমার কাজ করতে পারে, একই ইনফরমেশন আমি কি বড় সাইজের মেসেজ দিয়ে কনভে করব নাকি ছোট সাইজের মেসেজ দিয়ে কনভে করব, কোনটা আমার জন্য ভালো? ছোট সাইজের মেসেজ দিয়ে কনভে করাটা একটা বেটার। ছোট কনভে করাটাই আমার জন্য বেটার হবে, তাই না? আমার রিসোর্স কম লাগবে, একটা ছোট সাইজের ফাইল ট্রান্সফার করতে আমার সময় লাগবে কম, তাহলে আলটিমেটলি আমি রিসোর্স তো ওয়েস্ট করবো, তাই না? তো সিনারিও বি আমাদের জন্য এখানে চুজ করা বেটার হবে। তো এই এক্সাম্পলটা বুঝালাম, দেওয়ার কারণটা হচ্ছে এটা বলা যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেমন মিনিমাম লিমিট আছে নাইকুইস্ট থিওরেম থেকে আমরা পাই, তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কিন্তু আপার লিমিট, কারণ আমরা চাইলেই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইচ্ছা মতো বাড়াই দিতে পারবো না। যত বেশি হবে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তত কি হবে, মেসেজের সাইজ বড় হবে। আমাদের অবশ্যই একটা লিমিটেশন থাকে। আপনি যখন কোন একটা, আপনি যদি একটা সিস্টেম ডিজাইন করেন যেখানে আপনার কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালের কনভার্সন, এ টু ডি কনভার্টার আপনি তৈরি করতে, তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে এরকম একটা লিমিটেশন দেওয়া হবে যে আমি সিগন্যালটাকে যখন বিটা কনভার্ট করবো আমার টোটাল সাইজ আমি এত অ্যাফোর্ড করতে পারবো, আমার টোটাল মেসেজটা যেন 100 বাইটসের বিষয় না হয় বা টু মেবি 50 কিলোবাইটসের বেশি যেন না হয়। তো সেটার উপর বেস করে আমাকে সেট করতে হবে যে আমি হায়েস্ট কত পয়েন্ট নিয়ে, হায়েস্ট কত স্যাম্পল ফ্রিকোয়েন্সি নিয়ে আমি এই অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সনতে যাব। ঠিক আছে, যদি এরকম লিমিট না থাকতো তাহলে সবাই কোটি কোটি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইউজ করতো, তাই না? ইচ্ছা মতো বেশি বাড়ায় রাখতো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইউজ করলাম মেবি 100 মিলিয়ন সামথিং লাইক দ্যাট। ওকে, বাট সেটা করা যাবে না বিকজ আপনার মেসেজের সাইজ অনেক বড় হয়ে যাবে। তো অনেক কথাবার্তা হয়ে গেল স্যাম্পলিং নিয়ে। স্যাম্পলিং এর টাইপ আছে আইডিয়াল স্যাম্পলিং, ন্যাচারাল স্যাম্পলিং, ফ্যাক্ট অফ স্যাম্পলিং। দেখবেন এটা তিন ধরনের স্যাম্পলিং, ডিফারেন্সটা দেখেন। আইডিয়াল স্যাম্পলিং এ যে কোনো একটা মোমেন্টে সিগন্যালের অ্যাম্প্লিটিউড ডিটেক্ট করা হয়। ন্যাচারাল স্যাম্পলিং এর ক্ষেত্রে ডিউরেশন, একটা ডিউরেশনে সিগন্যালটার অ্যাম্প্লিটিউড চেঞ্জ করা হয়। আর ফ্ল্যাট টপ স্যাম্পলিং এ একটা ডিউরেশনে সিগন্যালটার অ্যাম্প্লিটিউড চেঞ্জ করার চেষ্টা করা হয়, বাট শুধুমাত্র দেখেন স্টার্টিং পয়েন্টের অ্যাম্প্লিটিউডটা চেঞ্জ করে, বাকি টাইম সে কনস্ট্যান্ট থাকে। এই তিনটার মধ্যে ডিফারেন্স দেখা যাচ্ছে কিনা চেক করে। সো
ধরলাম আপাতত যে বুঝতে পারছেন that there are three types of sampling: ideal sampling, natural sampling, fractal sampling. বলেন এই তিনটার মধ্যে কোন ধরনের স্যাম্পলিং আমরা প্র্যাকটিক্যাল সিনারিওতে ইউজ করতে পারবো? আমরা যদি কোনো ডিভাইস দিয়ে প্র্যাকটিক্যালি স্যাম্পলিং করতে চাই তাহলে সেটা কি ধরনের স্যাম্পলিং আমাদেরকে করে দিবে বলে আপনার মনে হয়? আইডিয়াল স্যাম্পলিং নাকি ন্যাচারাল স্যাম্পলিং নাকি প্ল্যাটফর্ম স্যাম্পলিং? উইচ ওয়ান? কোনটা মনে হচ্ছে এই তিনটার মধ্যে কোনটা প্র্যাকটিক্যাল টাইপ অফ স্যাম্পলিং বলে ধারণা? গেস করেন তো ন্যাচারাল স্যাম্পলিং। কোনটা ন্যাচারাল স্যাম্পলিং? আচ্ছা দেখেন, আইডিয়াল স্যাম্পলিং আর ন্যাচারাল স্যাম্পলিং এর মধ্যে ডিফারেন্সটা কি? আইডিয়াল স্যাম্পলিং এ আপনি যে পয়েন্টে আপনি তো একটা ডিভাইস দিয়ে স্যাম্পলিং করবেন, তাই না? আমরা তো আর আসলে হাতে বা ম্যাটল্যাব দিয়েও তো আমরা স্যাম্পলিং করবো। ম্যাটল্যাব তো একটা সফটওয়্যার। আপনি যখন অরিজিনালি একটা অ্যানালগ সিগন্যালকে আলটিমেটলি ডিজিটাল বিটে কনভার্ট করতে যাবেন, আপনার সফটওয়্যারে কাজ আছে, যাতে কোডিংও আপনাকে করতে হবে, কিন্তু একটা ডিভাইস কিন্তু মেইনলি আপনাকে কাজটা সেরে দিবে। হয়তো একটা গান ছিল, গানে কেউ একজন গান গাচ্ছে, অডিও সিগন্যাল, সেটাকে সে রেকর্ড করতে চাচ্ছে। তাহলে কোন একটা ডিভাইস দিয়ে গানটা রেকর্ড করার সময় পুরো গানটাকে রেকর্ড না করে ওই যে স্যাম্পল গুলো নিবে, যেন আলটিমেটলি ডিজিটাল বিটে কনভার্ট করতে পারে। তো সেই ডিভাইস আমি যদি চিন্তা করি যে সেই ডিভাইসটা আইডিয়াল স্যাম্পলিং এ যাচ্ছে, সেই ডিভাইসটা আইডিয়াল স্যাম্পলিং ট্রাই করতেছে, তাহলে দেখেন ডিভাইসটা কি হয়, ডিভাইসের নেচারটা দেখেন। যেমন এই থার্ড স্যাম্পলটা খেয়াল করেন, এই থার্ড স্যাম্পলটা নেওয়ার সময় ডিভাইসটা সুইচ অন হবে, সিগন্যালের অ্যাম্পলিটিউড সেন্স করবে, আবার সুইচ অফ হবে। একটা ইন্টারভাল পরে 4 নাম্বার স্যাম্পল নেওয়ার জন্য ডিভাইসটা সুইচ অন হবে, সিগন্যালের অ্যাম্পলিটিউড সেন্স করবে এবং সুইচ অফ হবে। এভাবে কাজ করবে না ডিভাইসটা, রাইট? বুঝতে যাচ্ছে আমার পয়েন্টটা? whatever device you are using for sampling, সেই ডিভাইসটা আইডিয়াল স্যাম্পলিং এর ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে, যে কোনো একটা মোমেন্টে, যে মোমেন্টে সে স্যাম্পল নিতে চায় সেই মোমেন্টে সুইচ অন হয়, সিগন্যালের অ্যাম্পলিটিউড সেন্স করে এবং সুইচ অফ হয়। আবার একটা ইন্টারভাল পরে সুইচ অন হয়, সিগন্যালের অ্যাম্পলিটিউড সেন্স করে অ্যান্ড সুইচ অফ হয়ে যায়, রাইট? এভাবে তো কাজ হচ্ছে। তাহলে দেখেন এই যে পয়েন্টটা, যে পয়েন্টে সে সিগন্যাল সেন্স করছে, এই পয়েন্টে সিগন্যাল সেন্স করার সময় ডিভাইসটা যে সুইচ অন হয়ে আবার সুইচ অফ হয়, তার মাঝখানে টাইম ডিউরেশনটা কত? এই যে এই পয়েন্টে সিগন্যালটা সেন্স করার জন্য সে সুইচ অন হয়, আবার সাথে সাথে সে সুইচ অফ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সুইচ অন এবং সুইচ অফ হওয়ার মাঝখানে টাইম ডিফারেন্স কত আইডিয়াল স্যাম্পলিং এর ক্ষেত্রে? বলেন কত? আবার থার্ড স্যাম্পলটা দেখেন, থার্ড স্যাম্পলে সে সিগন্যাল সেন্স করতে চাচ্ছে, তাহলে থার্ড স্যাম্পলে এসে এই যে এই পয়েন্টে এসে ডিভাইসটা অন হবে, সিগন্যালটার অ্যাম্পলিটিউড সেন্স করবে, আবার অফ হবে। একটা ইন্টারভাল পরে যে আবার সে 4 নাম্বার স্যাম্পলটা সেন্স করার জন্য সে আবার অন হবে। তাহলে এই যে এই পয়েন্টে যখন সে সুইচ অন হয়ে অফ হচ্ছে সিগন্যালটা সেন্স করার জন্য, এই পয়েন্টে সুইচ অন এবং সুইচ অফ হওয়ার মাঝখানে টাইম ডিফারেন্স কত লাগছে? আপনারা কি বুঝতেছেন, অ্যান্সার দিতেছেন না এরকম, নাকি বুঝতেছেন কোনটা? নাকি আমি ক্লাসেই নেই? আছি আমি ক্লাসে? জি স্যার। স্যার সবাই টায়ার্ড নাকি অনেক? হ্যাঁ বলেন, সুইচ অন এবং সুইচ অফ হওয়ার মাঝখানে টাইম ডিফারেন্স কত আইডিয়াল স্যাম্পলিং স্যার এর ক্ষেত্রে?
স্যার টিএস লেখা আছে যেটা। না না, টিএস তো হচ্ছে, দেখেন স্যাম্পলিং ইন্টারভাল হচ্ছে টিএস। সে টিএস সময় পর পর স্যাম্পল কালেক্ট করে। দেখেন আমি আরেকবার বলছি, একটু খেয়াল করা আমার জিনিস। এই যে প্রথম পয়েন্টটা, যখন প্রথম স্যাম্পলটা, এই ফার্স্ট স্যাম্পল নেওয়ার জন্য দেখেন, ফার্স্ট স্যাম্পল নেওয়ার জন্য ডিভাইসটা সুইচ অন হবে, স্যাম্পলটা সেন্স করবে, অফ হবে, টিএস ইন্টারভাল পর্যন্ত অফ থাকবে, অফ 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 অফ। এই যে এই পয়েন্টটা আবার দেখেন, সুইচ অন হচ্ছে, সিগন্যাল সেন্স করতেছে, সুইচ অফ হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা পার্টিকুলার পয়েন্টে যখন সে সিগন্যালটা সেন্স করে, তখন তাকে সুইচ অন হয়ে আবার অফ হতে হয় না ওই পার্টিকুলার মোমেন্টেই? তাহলে এই মোমেন্টে, এই পয়েন্টে সুইচ অন হয়ে সুইচ অফ হওয়ার মাঝখানে টাইম ডিফারেন্স কত? স্যার এটা কি আমরা জানি? দেখেন টাইম ডিফারেন্স হচ্ছে 0। আইডিয়াল স্যাম্পলিং এর ক্ষেত্রে এই সুইচ অন এবং সুইচ অফ হওয়ার মাঝখানে টাইম ডিফারেন্স হচ্ছে 0। যেহেতু সে একটা এই এক্সাক্ট মোমেন্টেই সিগন্যালটা সেন্স করতে চায়, তাহলে তাকে একদম জাস্ট ওই মোমেন্টের জন্যই সুইচ অন হতে হবে। এক্স্যাক্টলি মোমেন্টের জন্য সুইচ অন হবে, সিগন্যালটা সেন্স করবে, সাথে সাথে আবার সুইচ অফ হয়ে যাবে। তারপর আবার টিএস সময় বা স্যাম্পলিং ইন্টারভাল জুড়ে সে সুইচ অফ অবস্থাতেই থাকে। তাহলে ওয়ান মোর টাইম, সুইচ অন এবং সুইচ অফ হওয়ার মাঝখানে টাইম ডিফারেন্সটা কত একটা পার্টিকুলার মোমেন্টে যখন সে সিগন্যালটা সেন্স করতে চায়? স্যার আইডিয়াল Zero. স্যাম্পলিং এর ক্ষেত্রে 0। 0। তো এরকম কোনো ডিভাইস পৃথিবীতে নাই যেটা সুইচ অন হয়ে আবার 0 সেকেন্ডের মধ্যেই সুইচ অফ হয়ে যায়। ঠিক আছে, যে কোনো জিনিস অন হয়ে যে আবার অফ হয়, তার জন্য এক কিছু হলেও তো ডিউরেশন লাগবে। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? Yes, তো sir. জি সে স্যার। যে সিগন্যালটা সেন্স করবে, সিগন্যালটা সেন্স করার জন্য যে সে সুইচ অন হলো, সিগন্যালটা সেন্স করার পরে যে সে আবার সুইচ অফ হয়ে যাবে, এটা 0 সেকেন্ডের মধ্যে ঘটতে পারে না। সো আইডিয়াল স্যাম্পলিং আমরা প্র্যাকটিক্যাল সিনারিওতে পাবো। ঠিক আছে, তো এই জন্য আইডিয়াল স্যাম্পলিং এর থেকে কিছুটা প্র্যাকটিক্যাল বেশি হচ্ছে ন্যাচারাল স্যাম্পলিং। কারণ খেয়াল করে দেখেন, এই যে এই থার্ড স্যাম্পলটা খেয়াল করেন, 3 নম্বর স্যাম্পলটা, এই পয়েন্টে ডিভাইসটা সুইচ অন হচ্ছে, সে সিগন্যালটা সেন্স করা শুরু করলো, এবং ধরেন 1 মিলি সেকেন্ড পরে যে সে অফ হলো। দেখেন একটা ডিউরেশন আছে কিন্তু এই জায়গাটা, খেয়াল করতেছেন? ছবিটা দেখেন ভালো মতো, Yes, sir. Yes, sir. জি স্যার। একটা ডিউরেশন আছে। তো সরি, হ্যাঁ, যেটা বলতেছিলাম, একটা পার্টিকুলার পয়েন্টে সুইচ অন হবে, সিগন্যালটা সেন্স করবে, সাথে সাথে সে খুব দ্রুতই অফ হওয়ার চেষ্টা করবে। তো মনে করেন 1 মিলি সেকেন্ড হয়তো তার ডিউরেশন লাগবে সুইচ অন হয়ে অফ হবে। তো তার মাঝখানে এই যে একটা গ্যাপ, এই জন্য আপনি এখানে একটু ডিউরেশন টাইপের দেখতে পাচ্ছেন। তাহলে ন্যাচারাল স্যাম্পলিং কিছুটা বেটার প্র্যাকটিক্যালিটির দিক থেকে। আইডিয়াল স্যাম্পলিং এর তুলনায় ন্যাচারাল স্যাম্পলিং হচ্ছে আসলে মোর প্র্যাকটিক্যাল। তার থেকেও বেশি প্র্যাকটিক্যাল বা রিয়েল লাইফে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আসলে ফ্ল্যাট টপ স্যাম্পলিং। ওয়াই ফ্ল্যাট টপ স্যাম্পলিং ইজ মোর প্র্যাকটিক্যাল দেন ন্যাচারাল স্যাম্পলিং? বিকজ ন্যাচারাল স্যাম্পলিং এ আমরা অ্যাজিউম করতেছি যে ডিভাইসটা একটা পার্টিকুলার পয়েন্টে সিগন্যালটাকে সেন্স করার জন্য সুইচ অন হবে, তারপর হয়তো খুব দ্রুত সুইচ অফ হবে, মেবি ইন 1 মিলি সেকেন্ড অর মেবি ইন 1 মাইক্রো সেকেন্ড সে সিগন্যালটা সেন্স করে সুইচ অফ হয়ে যাচ্ছে, তাই না? আবার এই যে থার্ড স্যাম্পলটা খেয়াল করো, বাট দেখেন আমি তার সাথে কিন্তু আরো একটা জিনিস অ্যাজিউম করতেছি, সেই যে 1 মিলি সেকেন্ড বা 1 মাইক্রো সেকেন্ড সুইচ অন থাকতেছে, এই ডিউরেশনে সে সিগন্যালটার অ্যাম্পলিটিউডের ভেরিয়েশনটাকেও রেকর্ড করতে পারতেছে। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? কিন্তু এখানে এই 3 নম্বর স্যাম্পলে সিগন্যালের একদম মাথাটা, টপ টপ পয়েন্টটা দেখেন, টপ পজিশনটা, ব্লু সিগন্যালটা কি ব্ল্যাক সিগন্যালের সাথে ভ্যারি করছে না? একদম Yes, sir. টপ দেখতে জি পাচ্ছেন? স্যার। এটা আসলে আমাদের ডিভাইস, এত সফিস্টিকেটেড ডিভাইস আসলে নাই। কারণ সে যেহেতু খুব দ্রুত সুইচ অন হয়ে অফ হয়ে যাবে, তাহলে তার পক্ষে সিগন্যালের অ্যাম্পলিটিউডের ভেরিয়েশনটা রেকর্ড করা পসিবল। দেখেন ফ্ল্যাট টপ স্যাম্পলিংটা খেয়াল করেন, সুইচ অন হচ্ছে, সিগন্যালের অ্যাম্পলিটিউড সেন্স করলো, দিয়ে সুইচ অফ হয়ে গেল। সে কিন্তু সিগন্যালের অ্যাম্পলিটিউডের ভেরিয়েশনটাকে কিন্তু সে আর নোট করতেছে না, খেয়াল করতেছে না, Yes, sir. যেটা সে ন্যাচারাল জি স্যাম্পলিং স্যার। এর ক্ষেত্রে করছে। তো ফ্ল্যাট টপ স্যাম্পলিং ইজ দ্য প্র্যাকটিক্যাল। ঠিক আছে,
আর কি দেখবেন Yes. পালস কোড মডুলেশন নিয়ে কি বলে, নাইকুইস্টের থিওরাম দেখাচ্ছে, কোয়ান্টাইজেশন তো আমরা অনেকবার আলোচনা করছি, কোয়ান্টাইজেশনের দিকে খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, মেইন জাস্ট একটু লাস্ট একটা পয়েন্ট বলে দিই আর কি। দেখেন ওরা এখানে একটা কোয়ান্টাইজেশন এক্সাম্পল দিচ্ছে। তো এগুলো হচ্ছে স্যাম্পল। দেখেন কিছু স্যাম্পলের অ্যাম্প্লিটিউড আছে -6.1, নেক্সট স্যাম্পলের অ্যাম্প্লিটিউড 7.5, নেক্সট স্যাম্পলের অ্যাম্প্লিটিউড 16.2, এরকম অনেকগুলো স্যাম্পল আছে। তো ওরা এখানে 8 লেভেলে কোয়ান্টাইজেশন করছে, ঠিক আছে। রেঞ্জ সেট করা আছে, সাথে লেভেলও সেট করা আছে। যেমন এই রেঞ্জের ভিতরে যেটা পড়বে -3D থেকে -4D, সেটাকে ওরা 0 লেভেলে ফেলবে। আবার ধরেন ডি থেকে 2Dর মধ্যে যেটা আছে সেটাকে ওরা লেভেল 5 এ ফেলবে, ঠিক আছে। এরকম করে 8টা লেভেল। যেহেতু লেভেল 8টা, তাহলে এই আলটিমেটলি কোয়ান্টাইজেশনের পরে বাইনারি রিপ্রেজেন্টেশনের সময় আমার কত বিটের সিস্টেম লাগবে? যেহেতু লেভেল 8টা, স্যার 3 বিট। 3 বিটের বাইনারি সিস্টেম লাগবে। আচ্ছা 3 বিটের যদি বাইনারি সিস্টেম লাগে তাহলে খেয়াল করে দেখেন, এই যে মেবি এই পয়েন্টটা দেখেন 11.0, এই স্যাম্পলটা এটা কোন রেঞ্জের মধ্যে পড়তেছে? এই এক্সিস থেকে বল, ওয়াই এক্সিস থেকে 11.0 কোন রেঞ্জের মধ্যে এক্সিস্ট করে? 2 to 2D 3D. থেকে 3D স্যার। 2D থেকে 3D। তাহলে এটাকে আমি কোন লেভেলে ফেলবো? লেভেল 6। লেভেল 6। 3 বিটের বাইনারি সিস্টেম যদি হয় তাহলে লেভেল 6 এর রিপ্রেজেন্টেশন অবশ্যই 110 না, রাইট? Yes, sir. সো এই যে 11.0 এই স্যাম্পলটা আফটার কোয়ান্টাইজেশন লেভেল হবে লেভেল 6, আফটার এনকোডিং এটার বাইনারি রিপ্রেজেন্টেশন হবে 110। দেখেন একদম বটমে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? Yes, sir. তো এই কোয়ান্টাইজেশন বুঝতেও তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না, এটাই করেছে, ঠিক আছে। নিচে আপনাদেরকে মেইন ইনফরমেশন হচ্ছে কোয়ান্টাইজেশনে কোন লেভেলে পড়তেছে, সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন কোড, আর আলটিমেটলি এনকোডেড লেভেলটা দেখলেই হবে যে বাইনারি রিপ্রেজেন্টেশনটা কি হবে, লেভেল অনুযায়ী বাইনারি রিপ্রেজেন্টেশন। ওকে, আচ্ছা দুটা ফর্মুলা জেনে রাখতে চাই। এই দুটা ফর্মুলা দেখলে আমাদের আসলে আমরা এই পর্যন্ত চ্যাপ্টারটা দেখব। তো সিলেবাসটা ক্লিয়ার করে দিই। দেখেন যেহেতু লাস্ট ক্লাস, লেকচার 6-এ যেখানেই মেনশন করা থাকবে লেকচার 6, বুঝবেন 14 নম্বর স্লাইড পর্যন্ত দেখতে হবে। নিচের স্লাইডগুলো আমরা দেখবো না, কারণ জোর করে আমরা কোনো কম্পোনেন্ট 5 মিনিট 2 মিনিট আমি শেষ করে দিতে চাই না, আমরা এটা মিড টার্মের পরে দেবো। আমাদের সিলেবাস হবে 14 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, যে দুটো ফর্মুলা দেখাচ্ছে আমি সেই দুটো ফর্মুলা বলে দিচ্ছি আপনাদেরকে এখানে। ফার্স্ট অফ অল একটা ভেরিয়েবল শিখি, ভেরিয়েবলটার নাম হচ্ছে এনবি। এনবি দিয়ে বোঝায় আপনি কত বিটের কোয়ান্টাইজেশন করছেন, ঠিক আছে। যেমন আমরা যদি বলি ধরেন 4 বিট কোয়ান্টাইজেশন করতেছেন, 4 বিট কোয়ান্টাইজেশন, তাহলে এনবির ভ্যালু হচ্ছে 4। ওকে, যদি আমরা বলি উই হ্যাভ, এটা এটা একটা এক্সাম্পল। যদি আমরা লাইনটা বলি এরকম, উই হ্যাভ 5 বিটস পার স্যাম্পল, কথাটা যদি এভাবে বলা হয় উই হ্যাভ 5 বিটস পার স্যাম্পল, এটা দিয়েও আপনাকে বুঝতে হবে যে ওরা বুঝাচ্ছে এনবির ভ্যালু 5। প্রতিটা বিট, প্রতিটা স্যাম্পলের জন্য আমরা 5 বিট ইউজ করব, মানে আসলে আমরা 5 বিটের কোয়ান্টাইজেশনই যাচ্ছি। ওকে, আবার যদি আমরা বলি এরকম যে উই আর ডুইং মেবি 8 লেভেল কোয়ান্টাইজেশন, এই ইনফরমেশন 8 লেভেল কোয়ান্টাইজেশন, তাহলে এনবির ভ্যালু কত? 3, রাইট? Yes, sir. মেইনলি এই 3 রকম ভাবে ইনফরমেশনটা থাকতে পারে, এনবি রিলেটেড ইনফরমেশন। আচ্ছা, এনবি ভ্যালু জানা থাকলে কি জানবো আমরা? আমরা ডিজিটাল সিগন্যালটার আলটিমেটলি যে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্সন করতেছি এ টু ডি, সেই এ টু ডি কনভার্সনের এসএনআর কত সেটা আমরা বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। এত ডেসিবেল, ঠিক আছে। 6.02 NB প্লাস 1.7। ওকে, ভালো কথা।
এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখবেন খুবই সহজ এক্সাম্পল। A telephone subscriber line must have an SNR above 40. What is the minimum number of bits per sample? দেখেন, what is the minimum number of bits per sample? আচ্ছা, যদি আমি বলি যে we have 7 bits per sample, তাহলে NB এর ভ্যালু কত? We have 7 bits per sample. 7 আচ্ছা, তাহলে মানে এখানে NB বের করতে বলছেন আপনাকে, what is the minimum number of bits per sample? জানতে চাচ্ছে Yes, sir. NB কত। তো SNR এর ভ্যালু দেওয়া আছে 40 dB, NB জানতে চাচ্ছে, তাহলে ফর্মুলাতে SNR dB এর জায়গাতে 40 বসাবো, সেখান থেকে ক্যালকুলেট করলে NB এর ভ্যালু আসবে 6.35। এখন বিট তো ফ্র্যাকশন হতে পারে না, তাহলে এটাকে আমি যখন অ্যাপ্রক্সিমেট করব, সিলিং করব নাকি ফ্লোর করব? Ceiling করবো। ওয়াই, কেন সিলিং করব? স্যার Okay, কজ space কম flow স্যাম্পল করে নিলে তো স্যার সিগন্যালটা ঝামেলা হয়ে যাবে। কম স্যাম্পল নিলে আমাদের বেশি নিতে কি হবে। ঝামেলা হবে? কি ঝামেলাটা কি হবে? কম, আমি 6 নিলাম, কি ঝামেলা হলো? প্রপারটা পাওয়া যাবে না। প্রপার বিটটা প্রপার কি কি? আচ্ছা, এনবির ভ্যালু কত আসছে, এক্স্যাক্টলি কত আসছে এখানে এনবির ভ্যালু? 6.35। আচ্ছা, এই ফর্মুলাতে আমি যদি এনবির ভ্যালু বসাই 6.35, তাহলে অবশ্যই এই এসএনআর ডিবিটা 40 আসবে না? যেহেতু এসএনআর ডিবি 40 বসায় আমি এনবির ভ্যালু 6.35 পাইছি, তাহলে অবশ্যই আমি যদি এনবির ভ্যালু ইনপুট দিই 6.35, এসএনআর কত আসবে? 40। আচ্ছা, আমি যদি এনবি বসাই 6, তাহলে এসএনআর কি 40 এর বেশি আসবে না কম আসবে? স্যার কম আসবে। কম আসবে। আর আমি যদি এনবি বসাই 7, তাহলে এসএনআর বেশি 40 এর বেশি আসবে না কম আসবে? বেশি বেশি আসবে। আসবে। দেখেন তো আপনাকে লাইনটা কি বলছে, এ টেলিফোন সাবস্ক্রাইবার লাইন মাস্ট হ্যাভ এন এসএনআর অ্যাবাভ 40, দেখতে পাচ্ছেন? তাহলে এনবির ভ্যালুকে আমি 6 বসাবো না 7 বসাবো? 7। 7 বসাবো। ওকে, আচ্ছা, লাস্ট ফর্মুলা যেটা দেখতে চাই সেটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আর এই যে এনবি, এটা থেকে বিট রেট কিভাবে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, ফর্মুলা দেখে শেষ করে দিতে চাই। তো ধরেন এটা আমার সিগন্যাল, এরকম একটা সিগন্যাল আছে, আমি টাইম স্ট্যাম্প বসাই একটা, ধরেন সিগন্যালটার এই পজিশন পর্যন্ত হচ্ছে 1 সেকেন্ড। হ্যাঁ, এই পজিশন পর্যন্ত 1 সেকেন্ড, তারপরের ছবি আমি আর আমার আপাতত ওটা দিয়ে কাজ নেই। আচ্ছা, এই দুটো ইনফরমেশন আমি আপনাকে বলে দিচ্ছি। দেখেন, এফএস এর ভ্যালু আমি বলে দিয়েছি হচ্ছে মনে করেন 5, আর এনবির ভ্যালু আমি বলে দিয়েছি হচ্ছে 3। এফএস ভ্যালু 5, এটা দিয়ে কি বোঝায়? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 5, মানে কি? প্রতি সেকেন্ডে 5টা স্যাম্পল নিব। প্রতি সেকেন্ডে 5টা স্যাম্পল নিব। আর এনবির ভ্যালু 3 দিয়ে কি বোঝাচ্ছে? স্যার যে প্রতি সেকেন্ডে প্রতিটা কয়টা বিট স্যাম্পলকে নিব? রিপ্রেজেন্ট করার জন্য 3 বিট ইউজ করব, রাইট? প্রতিটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করার জন্য 3 বিট ইউজ করব নাকি? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখেন ছবিটা দেখেন, যেহেতু এফএস এর ভ্যালু 5, আমি যদি স্যাম্পল নিই, আমি 1 সেকেন্ডের মধ্যে মোটামুটি জাস্ট 5টা স্যাম্পল দেখতে পাওয়ার কথা না, তার থেকে তো বেশি দেখতে পারবো না, রাইট? যেহেতু, ঠিক আছে ছবি? আচ্ছা, এখন বলেন এই যে প্রথম স্যাম্পলটা, এই যে প্রথম স্যাম্পল, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কয়টা বিট আসবে? 3টাই। আচ্ছা, এই সেকেন্ড স্যাম্পলটাকে রিপ্রেজেন্ট করতে 3 3টা। বিটস। সবগুলোতে 3 তাহলে বিট। দেখ, এই যে এই 1 সেকেন্ড ডিউরেশনের মধ্যে, 1 সেকেন্ড ডিউরেশনের মধ্যে যে কয়টা স্যাম্পল আছে, সেই কয়টা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে আমার কতগুলো বিট লাগে? 15 বিট টোটাল। কত? আরেকবার বলবেন কাইন্ডলি। 15 হবে স্যার। 15 দেখেন তো এই কয়টা না, ইয়েস রাইট? স্যার। কত আসছে সংখ্যাটা? 15 আসছে সংখ্যা। আচ্ছা, দেখেন তো টাইম স্ট্যাম্পটা খেয়াল করেন, তাহলে আমি 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে আমার যে সিগন্যাল, সেটাকে ডিজিটাল হিসেবে ট্রান্সমিট করতে 15টা বিট পাঠাতে হচ্ছে, তার মানে আমাকে 15 বিপিএস এই রেটে ডেটা পাঠাতে হচ্ছে না? যেহেতু 1 সেকেন্ড ডিউরেশনের মধ্যে 15টা বিট লাগছে, রাইট? ইয়েস স্যার। সো যদি আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি জানি আর প্রতিটা স্যাম্পলের ক্ষেত্রে কত বিট লাগে, ইফ আই নো দ্যাট,
তাহলে সেই ক্ষেত্রে আমরা সিগন্যালটার বিট রেট হিসাব করতে পারবো এই ফর্মুলা। বুঝতে যাচ্ছে? ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড এন্ড লাস্ট ফর্মুলা এই চ্যাপ্টারে। তো একটা এক্সাম্পল দেখে ফেলি। We want to digitize the human voice. What is the bit rate assuming 8 bits per sample? আচ্ছা, সব ইনফরমেশন দেয় নেই এখানে, আসলে কিছু ইনফরমেশন অ্যাজিউম করতেছে, বাট এক্সামে আমি যদি আপনাদেরকে কোনো কিছু বলি সেক্ষেত্রে সব ভ্যালু দেওয়া থাকে। তো যেটা ওরা অ্যাজিউম করতেছে সেটা দেখেন। দ্য হিউম্যান ভয়েস নর্মালি কন্টেন্স ফ্রিকোয়েন্সিজ ফ্রম 0 to 4000 হার্টজ। সো দ্য স্যাম্পলিং রেট অ্যান্ড বিট রেট আর ক্যালকুলেটেড অ্যাজ ফলো। দেখেন, মানুষের কণ্ঠে সাধারণত 4000 হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি থাকে, এই জন্য ওরা ধরে নিচ্ছে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে 8000। কথাটা কি বোঝা যাচ্ছে? Yes, sir. তো এই এমনিতে যখন এটা যদি পরীক্ষাতে আসতো, আপনাকে এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকতো, স্যাম্পলিং রেট বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বলে দেওয়া। ওকে, যাই হোক, তো ওরা স্যাম্পলিং রেট সেই হিসেবে 8000 পাচ্ছে। এনবির ভ্যালু দেওয়া ছিল 8, 8000 আর 8 মাল্টিপ্লাই করলে আসবে 64 kbps। তো বিট রেট হচ্ছে 64 kbps। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই পর্যন্তই ক্লাস। লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। একটা লিংক এরকম দেওয়া আছে না ক্লাসে, যেটাতে সব ডেডলাইন আছে? Yes, sir. Docs, sir. Yes, sir. এই লিঙ্কটা চেক করবেন অবশ্যই, কারণ অনেকগুলো কম্পোনেন্ট আছে সামনে, ওইখানে সবগুলো ডেডলাইন একসাথে দেখতে পারবেন। আর এমএস টিমসে সেপারেটলি প্রতিটা কম্পোনেন্টের জন্য নোটিশ পোস্ট করা আছে, অবশ্যই নোটিশগুলো চেক করুন। ওকে, থ্যাংক ইউ। স্যার বলে ফেলুন। স্যার মানে স্যার আমার 2 মিনিটের টাইম হতো স্যার, আমার একটু ফোন দিতেন স্যার, একটু কথা বলার ছিল স্যার। হ্যাঁ, আপনার এখন ক্লাস আছে কোনো? না স্যার, ক্লাস নেই স্যার। আচ্ছা, তাহলে আপনি আমি ক্লাস থেকে বের হয়ে গেলে তখন ফোন দিয়ে নেন, এমএস টিমসে ফোন দিয়ে দিল। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কথা ছিল। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।